ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে গিয়ে পিএন জাংশনের আজকে ইনশাআল্লাহ লাস্ট লেকচার দিব, মানে এরপরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো একটা টপিক, মোটামুটি অনেক কিছুই আসলে পিএন জাংশন থেকে পড়ানো হয়েছে, তবে একটা টপিক একটু বাকি ছিল। যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে ট্রানজিয়েন্ট এন্ড এসি কন্ডিশনস। ঠিক আছে, এটার সাথে আরেকটা মানে পিএন জাংশনের সাথে রিলেটেড কিছু ক্যাপাসিটেন্স আছে, সেই ক্যাপাসিটেন্স সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা আজকে মোটামুটি পিএন জাংশনটা শেষ করে দিব। এবং তো শুরু করি। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে পিএন জাংশন ডায়োড, আমাদের যে পিএন ডায়োডটা আছে, এইটাকে আমরা সুইচিং ডিভাইসে, সুইচিং পারপাসে ইউজ করে থাকি। আপনারা জানেন যে রেকটিফায়ারে যখন এটা ইউজ করা হয় তখন আসলে এটা কি হয় যে ফরওয়ার্ড বায়াস হলে অন হয়, তারপর রিভার্স বায়াস হলে অফ হয়। সো সর্ট অফ এখানে সুইচিং হচ্ছে। অথবা আমরা যেটা হচ্ছে যে এসি যে সিগন্যাল আছে সেটাকে আমরা প্রসেস করার জন্য কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা হচ্ছে কি সাধারণত সলিড এই যে পিএন ডায়োডকে এইসব কাজে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এই জন্য এটার যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা কিন্তু আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা যদি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা যদি আমাদেরকে করতে হয়, তবে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে কন্টিনিউটি ইকুয়েশন যেটা এতদিন পর্যন্ত সলভ করে এসেছিলাম, সেটা আমরা আসলে সেটার কিন্তু দুটো ভেরিয়েবল ছিল। একটা হচ্ছে গিয়ে টাইম ভেরিয়েবল ছিল, একটা ছিল স্পেস ভেরিয়েবল। আমরা স্টেডি স্টেট অ্যানালাইসিস করার সময় যেটা ছিল যে টাইম ডেরিভেটিভ বা টাইমের যে পার্টটা সেটাকে আমরা আসলে বাদ দিয়ে হিসাব করছি, টাইম ডেরিভেটিভটাকে জিরো ধরে নিয়ে তারপর হচ্ছে কি স্পেসের সাথে তার বিহেভিয়ারটা আমরা দেখিয়েছি। কিন্তু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের সময় আমাদেরকে যেটা করতে হবে যে টাইম ডিপেন্ডেন্ট কন্টিনিউটি ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো আমাদের টাইম ডিপেন্ডেন্ট কন্টিনিউটি ইকুয়েশন গুলো দিয়ে যেটা হচ্ছে কি আমরা হচ্ছে এটা সুইচিং ক্যারেক্টারিস্টিকটা অ্যানালাইসিস করে থাকি। তো আমি আজকে যেটা হচ্ছে কিছু কনসেপচুয়াল দিক আর কি আলোচনা করব। তো আমরা আসলে এতদিন পর্যন্ত দেখে এসেছি যে আমাদের যে পিএন জাংশন যে ডায়োড থাকে, সেই পিএন জাংশন ডায়োডে আসলে এই জাংশনের মধ্যে একটা বিল্ট ইন পটেনশিয়াল থাকে, যে পটেনশিয়ালটাকে আমাদেরকে ওভারকাম করার প্রয়োজন পড়ে, তাই না? যে এখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল থাকে আমরা জানি, সেই বিল্ট ইন পটেনশিয়ালটাকে আমরা একটা ফরওয়ার্ড বায়াস দিয়ে যেটা করি সেটাকে কমাই, ঠিক আছে, কমিয়ে আনি। তার ফলে যেটা হয় যে পি সাইড থেকে হোল এন সাইডে ইনজেক্ট হয়, আর এন সাইড থেকে ইলেকট্রন পি সাইডে ইনজেক্ট হয়, অর্থাৎ ডিফিউজ হয় এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এবং আমরা এটাও দেখে এসেছি যে আমাদের এই যে আমি যদি হোলের কথাই যদি বলি, এই হোলটা যখন পি সাইড থেকে এন সাইডে যখন ডিফিউজ হচ্ছে, আমাদের যেটাকে আমরা বলতেছি এক্সেস হোল। ঠিক আছে, এক্সেস হোলে যদি আমরা স্পেসের সাথে যদি রিলেশন যদি দেখি যে এরকম এক্সপোনেনশিয়ালি সেটা ডিকে করে, আমরা জানি। এবং এই যে ডিপ্লিশন এজে যে ইনজেক্টেড পরিমাণ সেটাকে আমরা ডেল পিএন বলতেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কতটুকু ক্যারিয়ার আমার ইনজেক্টেড হবে সেটা আসলে আমার নির্ভর করে কতটুকু আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছি তার উপর। এখন যদি ধরেন এই যে ছবিটা আমি দেখাইলাম, ঠিক আছে, এটা নিচে আমি ড্র করি। ধরা যাক যে এই যে ছবিটা আঁকলাম, এই যে এক্সপোনেনশিয়ালি ডিকেইং যে ফাংশনটা আঁকলাম, এটা একটা পটেনশিয়াল V1 কে কারেসপন্ড করে। V1 পটেনশিয়ালের জন্য এইরকম একটা আমরা প্রোফাইল পাই, যে ইনজেক্টেড হোল এন সাইডে যে ইনজেক্টেড হোল সেটা। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ফরওয়ার্ড বায়াসের পরিমাণ যদি বাড়িয়ে দেই তাহলে কি ইনজেক্টেড ক্যারিয়ারের সংখ্যা কি এরকমই থাকবে? অবশ্যই না, কারণ ফরওয়ার্ড বায়াসের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে ব্যারিয়ার আরো বেশি লোয়ার হবে, আরো বেশি কমে যাবে। আর ব্যারিয়ারটা যদি আরো বেশি কমে যায় সেক্ষেত্রে আরো বেশি আমার হোল যেটা হবে পি সাইড থেকে এন সাইডের দিকে ইনজেক্টেড হবে। তাহলে আমাদের যদি পি সাইড থেকে এন সাইডের দিকে আরো বেশি যদি হোল ইনজেক্টেড হয় তাহলে আমাদের ছবিটা দেখতে আসলে কিরকম হওয়া উচিত? এরকম, মানে এই যে ভ্যালুটা যেটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে শুরু হয়েছিল V1 এর জন্য, আমি যদি বলি এটা হচ্ছে আমার V2 ভোল্টেজের জন্য, যেখানে V2 গ্রেটার দেন V1, তাহলে সেই ভ্যালুটা, সেটার যে পিক ভ্যালু বা সেটার যে আপনার হচ্ছে কি ডিপ্লিশন এজের যে ভ্যালু সেটা আরো উপর থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে এইখানে যে আমাদের যে মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে, এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, যেটা এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারটা কিন্তু আমাদের যেটা ইনজেক্ট হচ্ছে সেটা কিন্তু আসলে ভোল্টেজের সাথে রিলেটেড। এবং এটাও কিন্তু আমরা দেখেছি যে আমাদের যেটা ছিল এই যে এরকম সম্পর্কে একটা দিকে আসছে আমরা ডেল পিএন সমান সমান যেটা ইনজেক্টেড ছিল। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা যেটা দেখে আসছি সেখান থেকেও কিন্তু আমরা ইভেন বুঝতে পারি যে আমাদের হচ্ছে কি যে ইনজেক্টেড ক্যারিয়ার সেটা কিন্তু আসলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। বুঝতে পারতেছেন, ডান দিকে এখানে একটা পটেনশিয়াল টার্ম আছে।
তাহলে আমরা যদি পটেনশিয়ালটাকে যদি ভ্যারি করি, আমরা যদি এই ভি যেটা অ্যাপ্লাই যে পটেনশিয়ালটা সেটাকে যদি ভ্যারি করি, তাহলে আমার এই যে ইনজেক্টেড যে ক্যারিয়ার সেটাও কিন্তু ভ্যারি হবে। ঠিক আছে, এটার উপর নির্ভর করে এটাও কিন্তু ভ্যারি হবে। ঠিক আছে, অর্থাৎ এবং এই ইনজেক্টেড ক্যারিয়ারের সাথে রিলেটেড যে চার্জ, কারণ এগুলো চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, এগুলো কিছু চার্জকে আসলে মানে এগুলোর সাথে কিছু রিলেটেড কিছু চার্জ আছে, তো সেই চার্জগুলো আসলে আমাদের ভ্যারি হচ্ছে, বা আমরা যেটাকে আসলে বলতেছি স্টোরড চার্জ। ঠিক আছে, এখানে আমি মায়োটিক ক্যারিয়ার যদি না বলে আমরা যদি বলি স্টোরড ম্যাগনেটিক চার্জ ক্যারিয়ার যদি বলি, তাহলে এটার একটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা যদি আমাদের যেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক চার্জ ক্যারিয়ার তার সাথে রিলেটেড যে চার্জ ডিকিউ, এটাকে যদি আমরা যদি ডিভি, ঠিক আছে, যেটা অ্যাপ্লাই হচ্ছে এটার সাথে যদি আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে আমরা আসলে কি পাই? এখান থেকে কিন্তু আমরা একটা ক্যাপাসিটেন্স পাই। বাই ডেফিনিশন কিন্তু এই যে ডিকিউ ডিভি এটা কিন্তু হচ্ছে একটা ক্যাপাসিটেন্সকে ইন্ডিকেট করে। তাহলে এখানে এই যে আমরা যে ক্যাপাসিট্যান্সের যে ডেরিভেশন দিলাম, যে ডেফিনিশন দিলাম যে ডিকিউ ডিভি অর্থাৎ চেঞ্জ ইন চার্জ অ্যাজ এ ফাংশন অফ ভোল্টেজ, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ক্যাপাসিট্যান্স সি। এবং এই ক্যাপাসিট্যান্সটা আসলে কি ধরনের ক্যাপাসিট্যান্স, তার আগে আমাকে চিন্তা করতে হবে এখানে যে চার্জগুলো আসতেছে এই চার্জগুলো আসলে কিভাবে আসতেছে, এই যে পি সাইড থেকে যে এন সাইডে যে চার্জ ক্যারিয়ারগুলো আসতেছে ইনজেক্ট হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, সেটা কিন্তু আসলে হচ্ছে ডিফিউশন প্রক্রিয়ায় হচ্ছে। ঠিক আছে, সো এই যে চার্জ ক্যারিয়ার গুলো যেহেতু আমার ডিফিউশন প্রক্রিয়া যেহেতু আসতেছে, সো এই জন্য এই ক্যাপাসিট্যান্সকে আমরা বলতেছি ডিফিউশন ক্যাপাসিট্যান্স। অর্থাৎ ডিফিউশন ক্যাপাসিট্যান্স হচ্ছে চেঞ্জ ইন স্টোরড ম্যাগনেটিক চার্জ ক্যারিয়ার অ্যাজ এ ফাংশন অফ ভোল্টেজ। ভোল্টেজের সাথে যদি কোনো একটা জায়গায় যদি আপনারা চার্জের পরিবর্তন দেখেন, তাহলে বুঝতে হবে সেখানে কিছু ক্যাপাসিট্যান্স আছে, যেটাকে আমরা ডিকিউ ডিভি থেকে বের করতে পারি। এটাই হচ্ছে আমার ডিফিউশন ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা যেমন হচ্ছে গিয়ে যে ডিকিউ ডিভি, এটা তো সবসময় এটা আপনারা হচ্ছে খেয়াল করে দেখেন এটা আসলে পরিবর্তন বোঝাচ্ছে, তাই না, পরিবর্তন বোঝাচ্ছে। এখন আমরা যদি মনে করেন পটেনশিয়াল যদি যেমন হচ্ছে কি এই যে এখানে যে ছবিটা আমরা দেখিয়েছি, যে এখানে হচ্ছে কি যখন আমরা পটেনশিয়াল বাড়াই দিলাম তখন হচ্ছে এই কার্ভটা আর উপর থেকে শুরু হইতেছে। তাই আমরা যদি পটেনশিয়াল যদি কমাই দেই তাহলে কি হবে, কার্ভটা নিচে থেকে শুরু হবে। ধরুন এটা যদি আমি V3 বলি, যেটা লেস দেন V1, ঠিক আছে, তাহলে এটা কি হবে, আরো নিচে থেকে এই ভ্যালুটা শুরু হবে। ঠিক আছে, তাই চার্জের যে পরিবর্তন হচ্ছে এখানে আপনার পটেনশিয়ালের উপর অ্যাপ্লাইড যে পটেনশিয়ালের উপর নির্ভর করে, সেখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, একটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স আমরা পাচ্ছি। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস তো আমরা বুঝতে পারলাম যে আমরা হচ্ছে বাইরে থেকে যখন পটেনশিয়াল যখন চেঞ্জ করতেছি তখন যে ইনজেক্টেড যে ক্যারিয়ার সেটাও কিন্তু আসলে পটেনশিয়ালের ফাংশন হিসেবে চেঞ্জ হচ্ছে, এই রিলেশন থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবার আমি যদি একটা একটু সিনারিও আপনাদের দেখাতে চাই, যে ধরা যাক আমাদের কারেন্টটা, আমরা যেহেতু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতেছি, সো আমরা আসলে টাইমের ফাংশন হিসেবে সবকিছু চিন্তা করব। আমরা যে কারেন্টটা আমরা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, আমরা যে এই যে পিএন জাংশন ডিভাইসের মধ্যে ধরে নিলাম যে আমি কোন একটা কারেন্ট আমি ফ্লো করাচ্ছিলাম t ইকুয়ালস টু 0 এটার আগে, হ্যাঁ, এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতেছিল। তো এখন এখানে যেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমরা এই ডিভাইসটাকে আসলে যদি অফ করে দিই, ঠিক আছে, ধরেন কোনো কারণে যদি আমরা এখানে কারেন্টটাকে যদি 0 করতে চাই, হ্যাঁ, অর্থাৎ এই কার্ভটা এখান থেকে নেমে এখানে 0 তে যদি চলে যায়, মানে ডিভাইসটা যদি অফ হয়ে যায়, তাহলে আসলে ডিভাইসের ভিতরে আসলে কি ঘটনাটা ঘটে সেটা আমরা একটু দেখতে চাই। তো ডিভাইসের ভিতরে যেটা হয় আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা যদি এখান থেকে যদি আমরা যদি ওই ইয়ারটাই যদি দেখাই, ওই এন সাইডে যে আমার ইনজেক্টেড হোল সেটাই যদি দেখাই, একই ঘটনা আসলে পি সাইডের ইলেকট্রনের ক্ষেত্রেও ঘটে, একটা বুঝলে আসলে আরেকটা বোঝানো যায়। তো ধরা যাক যে কোন একটা অবস্থায় স্টেডিতে এইরকম একটা ইয়া ছিল, সিচুয়েশন ছিল, যে এরকম ভাবে একটা আমরা হচ্ছে ম্যাগনেটিক ক্যারিয়ারে একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছিলাম, ইনজেক্টেড ক্যারিয়ারে একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছিলাম। এখন যখন কারেন্টটা 0 হয়ে গেছে, ঠিক আছে, কারেন্টটা যদি 0 হয়ে যায়, তাহলে এই যে ইনজেক্টেড ক্যারিয়ার সেটা তো আর সেখানে বসে থাকতে পারবে না, সেটার পরিমাণ আস্তে আস্তে কি হতে হবে, কমতে হবে। তো সেটা কিভাবে কমবে, সেটা এইভাবে কমবে। এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে বললাম এই যে এক্সপোনেনশিয়াল যে কার্ভটা আছে, আমি যদি পটেনশিয়ালের ভ্যালু বাড়াই দিই, তাহলে এই যে পিক ভ্যালু যেখান থেকে শুরু হচ্ছে এটা যেমন উপরে উঠে যায়, ঠিক তেমনি পটেনশিয়াল কমে গিয়ে কারেন্ট যখন আস্তে আস্তে 0 হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাবে, যে এই পিক ভ্যালুটা আস্তে আস্তে কমে যাবে। দ্যাট ইজ এটা আস্তে আস্তে এই যে ইয়াটা, এই যে আমার যে ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে, এটা আগে যেখান থেকে শুরু হতো ইনজেক্টেড ক্যারিয়ারটা, সেটার পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে যেতে এক সময় সে শূন্যের সাথে মিশে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা
যে এটা তো আমরা স্পেসের সাথে খেয়াল করে দেখছেন যে এখানে আমরা যে ইয়াটা দেখাচ্ছি ভেরিয়েশনটা দেখাচ্ছি সেটা আসলে স্পেসের সাথে এবার ভ্যারি করতেছে টাইমের সাথে যে ভ্যারিয়েশনটা এখানে আমরা বলতেছি এটা হলো ইনক্রিজিং টাইম এই ক্ষেত্রে টাইম বাড়তেছে তার সাথে সাথে মানে এখানে যেটা হচ্ছে টাইম আমরা যখন বাড়তেছি তখন কি হচ্ছে কারেন্টটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে ক্যারিয়ারটা আসলে একবারেই হঠাৎ করে জিরো হয়ে যায় না ঠিক আছে এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডিকে করে সেটা কিভাবে করে সেটা যদি আমি একটু দেখাই ঠিক আছে আমরা যদি ক্যারিয়ারটাকে আমরা যদি চার্জকে যদি টাইমের ফাংশন হিসেবে দেখে ধরা যাক যে আমি যে এই ইয়াগুলোর কথাই যদি আমি বলি এই যে আপনার যে ডিপ্রেশন এই যে পয়েন্টগুলো আছে ঠিক আছে আপনি মনে করেন যে একটা স্টপ ওয়াচ দিয়ে t = 0 থেকে একটা স্টপ ওয়াচ দিয়ে আপনি হচ্ছে গিয়ে এই সময়ের সাথে সাথে এই ভ্যালুগুলো আপনি মেজার করতেছেন মেজার করে যদি এভাবে গ্রাফে যদি প্লট করে দেখেন তাহলে দেখবেন এরকম একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা কার্ভ পাচ্ছে অর্থাৎ এই ভ্যালুগুলো এই যে ইনজেক্টেড যে ক্যারিয়ার ঠিক আছে এই জিনিসটা আসলে এই যে স্পেসের সাথে যে ভ্যারিয়েশন এখান থেকে আসলে বোঝা যায় না কারণ টাইম তো আসলে দেখা যায় না ঠিক আছে এটা আসলে আমরা হচ্ছে টাইমের সাথে ডাটাগুলো প্লট করলে আমরা আসলে দেখতে পারি যে টাইমের সাথে তার পরিবর্তনটা কিরকম হচ্ছে তো এটা যেটা হবে যেটা বলা হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে এবং এটা পিক ভ্যালুটা হচ্ছে আই টাউ পি ঠিক আছে আপনারা তো জানেন যে কারেন্ট আই সমান সমান যদি হয় ডিকিউ ডিটি তাহলে চার্জ সমান কি হবে আই ডিটি অর্থাৎ কারেন্টকে একটা সময়ের সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে গিয়ে আমরা চার্জ পাবো তাহলে এই পিক চার্জের ভ্যালুটা হচ্ছে গিয়ে আই যেটা ছিল স্টেডি স্টেট কারেন্ট ইনটু টাউ পি যেটা লাইফ টাইম এই ক্ষেত্রে যেহেতু হোল নিয়ে কাজ করতেছে সো হোলের লাইফ টাইম দিয়ে গুণ করা হয়েছে অর্থাৎ আই টাউ পি এটা কিন্তু একটা চার্জই বোঝাচ্ছে ঠিক আছে এই যে পিক কন্ডিশনে বা যে স্টেডি স্টেট কন্ডিশনে যেটা ছিল যেখান থেকে ডিকে করা আর কি শুরু করছে যেখান থেকে কমা শুরু করছে সেই ভ্যালুটা এভাবে করে এক্সপোনেনশিয়ালি কমে যাবে ওকে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিভার্স রিকভারি ট্রানজিয়েন্ট ঠিক আছে অর্থাৎ আমরা যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করতেছি তখন আসলে সিস্টেমে কি মানে এই যে কারেন্টের পরিমাণটা বা ক্যারিয়ারের বিহেভিয়ারটা কি হচ্ছে সেই ট্রানজিয়েন্ট কন্ডিশনে কি হচ্ছে কিভাবে সেটা স্টেডিতে যাচ্ছে ট্রানজিয়েন্ট মানে হচ্ছে যে এই পিরিয়ডের মধ্যে দিয়ে আসলে সিস্টেমটা স্টেডিতে যায় ঠিক আছে তো রিভার্স বায়াস যখন আমরা অ্যাপ্লাই করব তখন হচ্ছে কি কিভাবে করে হচ্ছে কি সে স্টেডিতে যাচ্ছে ওই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো বুঝতে পারতেছেন এখানে একটা পিএন ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আমরা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি যে ভোল্টেজ সোর্সটা হচ্ছে এরকম একটা স্কয়ার ওয়েভ ঠিক আছে প্লাস ই এবং মাইনাস ই এর মধ্যে যা সুইচিং হচ্ছে তো বুঝতে পারতেছেন যখন এই ভোল্টেজ সোর্সের ভ্যালু পজিটিভ তখন এটা ফরওয়ার্ড বায়াস আর যখন নেগেটিভ তখন হচ্ছে রিভার্স বায়াস তো আমরা আসলে দেখতে চাই যে এই যে ফরওয়ার্ড বায়াস যেটা প্লাস ই যেটা আছে ঠিক আছে যেখানে আমরা বলতেছি ফরওয়ার্ড বায়াস এখান থেকে যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করতেছি ঠিক আছে যখন আমরা রিভার্স বায়াস যখন আমরা অ্যাপ্লাই করতেছি তখন আসলে কিভাবে এই কারেন্টটা কিভাবে করে স্টেডিতে যাচ্ছে ঠিক আছে সেটা আমরা একটু দেখতে চাই আচ্ছা প্রথমে আমরা চিন্তা করি ফরওয়ার্ড বায়াসের কথা ফরওয়ার্ড বায়াসে আমরা যদি ডায়োডের অ্যাক্রসে যে ড্রপটা আপনারা জানেন খুব ছোট একটা ড্রপ হয় ঠিক আছে 0.7 আপনারা এক্সপ্লেইন করার সময় দেখছেন যে এটা আসলে 0.7 ধরে নেওয়া হয় আর কি ডায়োডের অ্যাক্রসে ড্রপ তা আমরা ধরে নিলাম যে এই যে ই এর যে ভ্যালুটা সেটা 0.7 এর চেয়ে অনেক বেশি ঠিক আছে 0.7 এর চেয়ে যদি অনেক বেশি হয় আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তাহলে আমরা যদি ড্রপটা ক্যালকুলেট করি ঠিক আছে তাহলে এই ই থেকে যদি এই 0.7 যদি বিয়োগ দিই তাহলে কিন্তু আসলে ই এর ভ্যালু খুব একটা বেশি কিন্তু পরিবর্তন আসলে হবে না যদি ই এর যে ভ্যালুটা বা এই পিক ভ্যালুটা যদি 0.7 এর চেয়ে অনেক বড় হয় তো সেই ক্ষেত্রে আমরা আসলে কারেন্টটাকে কি বলতে পারি ফরওয়ার্ড কারেন্টটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বলতে পারি ই বাই আর ঠিক আছে আপনাদের হয়তো খেয়াল আছে আপনারা 2 থাকতে যখন এক্সপেরিমেন্ট করছিলেন তখন আসলে ডায়োডের অ্যাক্রসের ড্রপ থেকে আসলে পিএন জাংশনে কারেন্ট বের করা হয় কারণ ডায়োড আর পিএন জাংশনটা এই ক্ষেত্রে সিরিজে আছে তাহলে ডায়োডের অ্যাক্রসের ড্রপটাকে আমরা ই এর সমান বা এখানে যে পিক যে ভ্যালুটা আছে এটা সমান ধরে নিতে পারি যদি এই পিএন জাংশনের ড্রপ অনেক নেগলিজিবল হয় এটা হচ্ছে আমার ফরওয়ার্ড কারেন্ট ঠিক আছে তাহলে আমরা যদি একটু প্লট করে দেখি টাইমের সাথে তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে এই এতটুকু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বায়াস আছে ততক্ষণ পর্যন্ত এখানে একটা ফরওয়ার্ড কারেন্ট আইএফ ফ্লো করতেছে তারপরে আমরা হইতেছে এখানে একটা নেগেটিভ একটা আমরা হচ্ছে কি পালস দিচ্ছি বা নেগেটিভ একটা লেভেল আমরা এখানে অ্যাপ্লাই করতেছি দ্যাট ইজ আমরা আসলে এখানে একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করতেছি তো আসলে তার ফলে আসলে এখানে কি হয় তো কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমি আসলে বলছি যে আমাদের
যে যখন আমরা ডিভাইসটাকে সুইচ অফ করি, ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে যে দেখাইলাম যে কারেন্টকে যদি আমরা জিরো করতে চাই, ঠিক আছে, এটা কিন্তু সাথে সাথে জিরো হয় না, ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে চার্জগুলো আছে এগুলো কিন্তু এভাবে এক্সপোনেনশিয়ালি সময়ের সাথে ডিকে করে, হঠাৎ করে কিন্তু ডিকে করে না, ঠিক আছে। তো আমরা যদিও এখানে আমরা হচ্ছে কি যে পালসটা দেখতেছি সেটা খুব শার্পলি চেঞ্জ হচ্ছে, প্লাস এই থেকে মাইনাস থেকে শার্পলি চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে কি আমাদের এখানে যে চার্জ ক্যারিয়ারটা বিল্ড আপ করতেছে সেটা কিন্তু শার্পলি চেঞ্জ হবে না। সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের বেস লাইনটাকে আমরা হচ্ছে কি এই লাল ইয়া দিয়ে হচ্ছে কি লাল কালারের কালি দিয়ে আমি ইন্ডিকেট করার চেষ্টা করছি। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে বুঝতে পারতেছেন আমাদের আসলে এখানে কি হবে, রিভার্স বায়াসে আমি অলরেডি আলোচনা করে আসছিলাম যে আমাদের যে এই যে ডিপ্লিশন, আমাদের যে এই যে এক্সেস ক্যারিয়ারটা সেটা মাইনাস পি অফ এন হয়, ঠিক আছে। রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে আমার ডিপ্লিশন ক্যারিয়ারটা ভ্যালু মাইনাস পি অফ এন হয়। রিভার্স বায়াস আলোচনা করার সময় এটা প্রমাণটা দেখানো হলো। তাহলে এই যে ভ্যালুটা যেটা এরকম এক্সপোনেনশিয়াল এরকম একটা কার্ভ ছিল, এটাকে হঠাৎ করে মাইনাস পি এন হয়ে যাবে? হঠাৎ করে হবে না, বরঞ্চ এইভাবে করে আস্তে আস্তে ডিকে করবে, সময়ের সাথে সাথে এভাবে আস্তে আস্তে করে হচ্ছে কি এই পিক ভ্যালুটা ডিকে করে তারপর হচ্ছে গিয়ে সেটা একসময় নেগেটিভ হওয়া শুরু করবে, তারপর ফাইনালি মাইনাস পি অফ এন হবে, ঠিক আছে। এখানে এই যে ডাইরেকশনটা এটা হচ্ছে ইনক্রিজিং টাইম, সময়ের সাথে সাথে এই কার্ভটা প্রথমে এভাবে এরকম ছিল, উপরে সবার উপরে ছিল, তারপরে ধরেন এটা যদি টি ওয়ান সময় হয়, তারপর ধরেন এটা হচ্ছে কি টি টু সময়ে ধরেন এই কার্ভটা পাবো, তারপরটা ধরেন টি থ্রি সময় পাবো, তারপর টি ফোর সময় পাবো, তারপর টি ফাইভ সময় এই কার্ভটা পাবো। মানে এক একটা হলো এক একটা সময়ের কারেসপন্ডিং কার্ভ, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে করে হচ্ছে কি এরকম একটা স্টেডি কন্ডিশন বা যেটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য আমাদের পাওয়ার কথা সেরকম কন্ডিশন আসবে। যেটা বলতেছিলাম যে আমরা যখন এখানে একটা রিভার্স বায়াস যখন আমরা অ্যাপ্লাই করব, আমরা জানি যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে আমাদের এই যে ডিপ্লিশন, আমাদের এই যে এক্সেস ক্যারিয়ার যেটা পি সাইডের এন সাইডের যে এক্সেস হোল সেটা যেটা হয়ে যায় মাইনাস পি এন হয়ে যায়, যেটা হচ্ছে গিয়ে আমরা রিভার্স বায়াস আলোচনা করার সময় দেখিয়েছি ম্যাথমেটিক্যালি কিভাবে সেটা মাইনাস পি অফ এন আসে। পি এন হচ্ছে তার যে থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালু। তো শুরুতে যেটা স্টেডি স্টেটে যেটা ছিল এইরকম, এই যে উপরে যে কার্ভটা, ঠিক আছে, উপরে যে কার্ভটা বড় যে কার্ভটা সেরকম ছিল। তো সেখান থেকে যেটা হচ্ছে কি যখন রিভার্স বায়াস মাইনাস ই যখন অ্যাপ্লাই করব তখন তখন এটা হওয়া উচিত, ঠিক আছে। যে আমি একটু মার্ক করে দিই, এই যে উপরে যে কার্ভটা এটা হইতেছে আমার ফরওয়ার্ড বায়াসের জন্য স্টেডি স্টেট কার্ভ, ঠিক আছে, সবার উপরে যে কার্ভটা, আর সবার নিচে যে কার্ভটা এটা হচ্ছে আমার রিভার্স বায়াসের জন্য এইখানে এসে স্টেডি হবে, এই কার্ভে এসে স্টেডি হবে। তো মাঝখানে কি হবে, এটা কি হঠাৎ করে এইখানে এরকম হয়ে যাবে যে এরকম এক্সপোনেনশিয়াল একটা কার্ভ ছিল এরকম হঠাৎ করে এরকম নিচে নিচে থেকে মানে উল্টা হওয়া শুরু করবে? সেটা অবশ্যই হবে না, সেটা বরঞ্চ যেটা হবে যে এটা আস্তে আস্তে এটা ম্যাগনিটিউড কমবে, কমে একটা সময় সেটা নেগেটিভ দিক থেকে, অর্থাৎ নেগেটিভ যে পি এর ভ্যালু সেখান থেকে শুরু হওয়া শুরু করবে। প্রথমে তো এখানে ফরওয়ার্ড বায়াসের জন্য পজিটিভ থেকে শুরু হতো, তারপর আস্তে আস্তে সেটা ম্যাগনিটিউড কমে তারপর হচ্ছে কি নেগেটিভ থেকে শুরু হওয়া শুরু করবে, তারপর হচ্ছে মাইনাস পি অফ এন এ গিয়ে শেষ হবে। এটা হচ্ছে আমার রিভার্স বায়াসের জন্য এই লাস্টে যে কার্ভটা এটা হলো এরকম পাবো আমরা, ঠিক আছে। এবং এখানে প্রতিটা কার্ভ হলো এক একটা সময়ের জন্য দেখানো হয়েছে। প্রথম কার্ভটা টি ওয়ান, পরের কার্ভটা টি টু, তারপরে কার্ভটা টি থ্রি, তারপর টি ফোর, টি ফাইভ। বুঝতে পারতেছেন এখানে টি ওয়ান সবার ছোট, টি টু সবার বড়, টি থ্রি, তারপর টি ফোর, তারপর টি ফাইভ, ঠিক আছে। আমাদের সময়ের সাথে এই যে ক্যারিয়ারের যে ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি, এটা এক্স হবে, এক্স এন হবে, ঠিক আছে। এটা স্পেসের সাথে আমরা আসলে যে ইয়াটা সেটা আমরা এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, এই যে ইনজেক্টেড ক্যারিয়ার এটাকে আমি যে টাইমের ফাংশন হিসেবে বলি, এটা আসলে এই যে টাইম ডিপেন্ডেন্ট ভোল্টেজের উপর কিন্তু আসলে নির্ভরশীল, ঠিক আছে। টাইম ডিপেন্ডেন্ট ভোল্টেজের উপরে নির্ভরশীল, এবং এই ভোল্টেজের ভ্যালু যতক্ষণ পর্যন্ত পজিটিভ আছে ততক্ষণ পর্যন্ত আসলে এই যে ইয়াটা ইনজেক্টেড যে ক্যারিয়ারটা, ঠিক আছে, ইনজেক্টেড ক্যারিয়ার যেটা আছে সেটা কিন্তু পজিটিভ থাকবে। এটা নেগেটিভ হইলে কিন্তু এটা নেগেটিভ হওয়া সম্ভব। এটা কখন নেগেটিভ হবে, যখন হচ্ছে কি এক্সপোনেনশিয়াল টার্মটা একের চেয়ে ছোট হবে, তখনই তো নেগেটিভ হবে। এক্সপোনেনশিয়াল টার্মটা একের চেয়ে ছোট কখন হবে, যখন এই ভি অফ টি এর ভ্যালু কি হবে, নেগেটিভ যখন হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস যেটা বুঝতে পারতেছি যে এই যে এখানে বুঝতে পারতেছেন টি ওয়ান, টি টু, টি থ্রি তিনটাই কিন্তু হচ্ছে গিয়ে পজিটিভ, এই এক্স অ্যাক্সিস এর ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে আসে। তো এই তিনটা ক্ষেত্রে টি ওয়ান, টি টু, টি থ্রি এখানে যে দেখানো হয়েছে
এই তিনটা ক্ষেত্রে কিন্তু আমাদের জাংশনের যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে, এই ভি অফ টি যেটা এখানে দেখানো হচ্ছে, যেটা হচ্ছে জাংশনে যে ভোল্টেজটা প্রেজেন্ট আছে, জাংশন ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু পজিটিভ হবে, যেহেতু আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে যেহেতু আছে কার্ভটা। ঠিক আছে, এই T4 আর T5 এ গিয়ে, T4 আর T5 এ গিয়ে হইতেছে আমাদের যে এই যে জাংশন ভোল্টেজ যেটাকে আমরা ভি অফ টি বলতেছি, সেটা নেগেটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ নিচের দিকে থেকে তখন আসা শুরু হবে। তাহলে বুঝতেই পারতেছেন, যদিও আপনি হতেছে যে এখানে অ্যাপ্লাই করতেছে নেগেটিভ একটা ভোল্টেজ, ঠিক আছে, এখানে শার্পলি আপনি হতেছে পজিটিভ থেকে একটা নেগেটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে, কিন্তু জাংশনের ভোল্টেজ কিন্তু শার্পলি পজিটিভ থেকে নেগেটিভ হবে না, বরং আস্তে আস্তে সে হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজের দিকে সে আসলে যাবে। তাহলে আসলে কারেন্টের বিহেভিয়ারটা তাহলে কি হবে? ওকে, এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের যখন মাইনাস ই আসতেছে, তার মানে আসলে পোলারিটি এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পোলারিটি কিন্তু ওই ডান দিকে যেটা আসতেছে, ডান দিকে প্লাস হয়ে যাচ্ছে আর বাম দিকে মাইনাস হয়ে যাচ্ছে, এরকম নেগেটিভ আসা অর্থ হইলো এটা। তাহলে এটা তো আসলে কারেন্ট এইদিকে পাঠানোর চেষ্টা করবে, এইদিকে যে কারেন্ট সেটাই আমরা হচ্ছে রিভার্স কারেন্ট বলতেছি। ঠিক আছে, তাহলে রিভার্স কারেন্টটা আসলে এই ক্ষেত্রে কি হবে? রিভার্স কারেন্টটা কি আমরা সাথে সাথে জিরো পাবো? সাথে সাথে কিন্তু জিরো পাবো না, কারণ আমরা শুরুতেই বলতেছি যে এই ভোল্টেজটা কিন্তু কিছু সময় পর্যন্ত, এই যে জাংশনে যে ভোল্টেজটা কিছু সময় পর্যন্ত কিন্তু এখানে একটা পজিটিভ কিন্তু একটা ভোল্টেজ কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক আছে, এবং যেহেতু এখানে একটা পজিটিভ ভোল্টেজ থেকে যাচ্ছে, সো আসলে এখানে কি হবে? এতক্ষণ যেটা বলতেছিলাম যে আমাদের ক্যারিয়ার গুলো এভাবে আস্তে আস্তে হচ্ছে কি কমে যাচ্ছে, তাহলে আপনি হচ্ছে কি রিভার্স বাইসে এদিকে হচ্ছে কি ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, তাহলে হোলের উপর এই ভোল্টেজটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? এইদিকে না? হোলের উপর, হোল তো হচ্ছে কি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের দিকে হলে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে হচ্ছে কি এই যে অ্যাপ্লাইড যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা আসলে হোলের উপর কি করবে? এই বাম দিকে, অর্থাৎ রিভার্স ডাইরেকশনে একটা একটা কারেন্ট ইয়া করবে, ফ্লো করানোর চেষ্টা করবে। তো যার কারণে যেটা হচ্ছে যে আমাদের যেহেতু এখানে মোমেন্টারিলি আসলে এখানে কিছু পজিটিভ ভোল্টেজ থেকেই যাচ্ছে, বা মোমেন্টারিলি এখানে কিছু হোল আসলে থেকেই যাচ্ছে, তার কারণে যেটা হচ্ছে যে নেগেটিভ ভোল্টেজটা তখন এসে যেটা করবে, রিভার্স ডাইরেকশনে একটা মোমেন্টারিলি একটা কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে, যেই কারেন্টটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করব, মাইনাস ই বাই আর। ঠিক আছে, মানে আবারও একই আর্গুমেন্ট, মাইনাস ই বাই আর কেন বলতেছি? তার কারণ হচ্ছে এই যে পটেনশিয়ালটা যেটা হচ্ছে জাংশনে অ্যাক্রসে ড্রপ হয়, সেটা খুবই ছোট হয়, সেটাকে আমরা ই এর তুলনায় অনেক ছোট ধরে নিলাম। সো কারেন্টটা এবার রিভার্স ডাইরেকশনে ফ্লো করতেছে, এই জন্য একটা মাইনাস নিলাম, মাইনাস ই বাই আর। তার মানে হচ্ছে যে এখানে একটা নেগেটিভ এজ আসলে সাথে সাথে কিন্তু আসলে রিভার্স ডাইরেকশনে কারেন্ট জিরো হয়ে যায় বা নেগলিজিবল কিন্তু হয়ে যায় না, বরঞ্চ মোমেন্টারলি, যেহেতু এখানে মোমেন্টারলি হচ্ছে গিয়ে আমার এখানে কিছু মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে কিছু হোল থেকে যায়, এই জন্য মোমেন্টারলি আমরা হচ্ছে কি রিভার্স বায়াসে এরকম একটা কারেন্ট কিন্তু আমরা মোমেন্টারলি কিন্তু পাবো। তারপরে যখন আমার এই যে হোলটা, এই হোল যখন এক সময় যখন এই যে এই ইয়াটা হোলের যে ভ্যালুগুলো একসময় যখন নেগেটিভ ডাইরেকশন থেকে আসা শুরু হবে, হ্যাঁ, তখন এই নেগেটিভ ডাইরেকশন থেকে আসা শুরু হওয়ার অর্থ হচ্ছে যে আমার জাংশনে যে ভোল্টেজটা আছে সেটা নেগেটিভ হয়ে যাও। ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমরা ওই আস্তে আস্তে যেটা হচ্ছে রিভার্স বাইসে যেটা হওয়া উচিত রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেই কারেন্টটা আমরা আস্তে আস্তে পাওয়া শুরু করব। তো এটা তো ছিল হচ্ছে আইএফ, আর রিভার্স ডাইরেকশনে যেটা হবে মোমেন্টারিলি, এখানে একটা আমরা হচ্ছে রিভার্স ডাইরেকশনে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো মোমেন্টারিলি আর কি, খুব অল্প সময়ের জন্য। ঠিক আছে, যেটাকে মাইনাস, যেটাকে আইআর বলতেছি। ঠিক আছে, মোমেন্টারিলি পাবো, তারপর আস্তে আস্তে সেটা এরকম ডিকে করে এরকম জিরো হবে, বা রিভার্স বাইস তো যেটা হওয়া উচিত যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যে এটা হইতেছে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট আই অফ এস। ঠিক আছে, রিভার্স স্যাচুরেশন কারেন্টের সমান হবে। ঠিক আছে, এই যে ভোল্টেজটা কখন থেকে এই যে চেঞ্জটা, এই কতক্ষণ পর্যন্ত এটা এরকম থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জাংশনের অ্যাক্রসে ভোল্টেজ জিরোর চেয়ে বেশি হয়, এই পয়েন্টটা হইতেছে জিরো। ঠিক আছে, এই বাম দিকে হইতেছে জাংশন অ্যাক্রসে ভোল্টেজ গুলো পজিটিভ। তারপর যখন এই জাংশন অ্যাক্রসে ভোল্টেজটা নেগেটিভ হওয়া শুরু করবে, নেগেটিভ হওয়ার অর্থই হইতেছে এই যে নিচের থেকে হইতেছে তখন কার্ভটা আসা শুরু হবে। ঠিক আছে, নিচের থেকে আসা কার্ভটা শুরু হবে, তখন হইতেছে এইভাবে আস্তে আস্তে কারেন্টটা কমে যাবে, কমে গিয়ে একসময় যেটা হবে রিভার্স স্যাচুরেশন কারেন্টের সমান হবে। তাহলে আমরা এখান থেকে এখানে যেটা বুঝতেছি যে আমরা যখন এখানে সুইচিং এরকম একটা শার্প একটা যখন সুইচিং আমরা করতেছি, শার্প একটা সুইচিং করলে আপনার কারেন্টটা ফরওয়ার্ড বায়াস থেকে কিন্তু সাথে সাথে কিন্তু রিভার্স স্যাচুরেশন কারেন্টে চলে যায় না। ঠিক আছে, বরঞ্চ এইরকম করে একটা ট্রানজিয়েন্টের মধ্যে দিয়ে এই যে এই অংশটুকু কিন্তু তার ট্রানজিয়েন্ট, এই যে এই পার্টটুকু হইতেছে তার ট্রানজিয়েন্ট। ঠিক আছে, আর
যেটা হতেছে আইএস টা হচ্ছে তার স্টেডি স্টেট ভ্যালু, কারণ রিভার্স বায়াসে তো তার রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করার কথা, তাই না? সো আইএস টা হতেছে আমার এই স্টেডি স্টেট ভ্যালু। তো স্টেডি স্টেট ভ্যালু বা আইএস এ যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা সেটা হলো ট্রানজিয়েন্ট। এইভাবে করে একটা ট্রানজিয়েন্টের মধ্য দিয়ে সে হচ্ছে রিভার্স বায়াসে সে যাবে। ফরওয়ার্ড বায়াসে কি হওয়া উচিত ছিল, এরকম যে ছিল ফরওয়ার্ড বায়াসে কিন্তু হোল এদিকে যাইতো, ঠিক আছে? এটা হইতেছে হোলের ডাইরেকশন ফরওয়ার্ড বায়াসের সময়। কিন্তু আমরা যখন রিভার্স বায়াস যখন অ্যাপ্লাই করতেছি তখন হোল কোথায় যাচ্ছে, এদিকে যাচ্ছে। হ্যাঁ, কারণ ওই যে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, মাইনাস ই এখন এদিকে হইতেছে, যার কারণে যেটা হইতেছে আমরা মোমেন্টারিলি এখানে একটা রিভার্স কারেন্ট পাচ্ছি, কিন্তু মানে মাইনাস আই অফ আর, যেটাকে মাইনাস ই বাই আর বলতেছি, এরকম একটা রিভার্স আমরা একটা কারেন্ট পাচ্ছি। তারপর যখন এই যে হোলটা যখন আপনার হইতেছে এই যে ইয়াটা হোলের যে ডিস্ট্রিবিউশনটা, এটা যখন নেগেটিভ দিক থেকে আসা শুরু হবে, এটা কখন শুরু হবে, যখন এই জাংশনে অ্যাক্রসে ভোল্টেজ যখন জিরোর কমে যাবে, জিরোর চেয়ে কমে যখন নেগেটিভ হবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত জিরোর উপরে থাকবে জাংশনের ভোল্টেজ ততক্ষণ পর্যন্ত হইতেছে এরকম কারেন্ট আমরা পাইতেই থাকবো। একবার যখন এই জাংশনের ভোল্টেজটা জিরোর চেয়ে যখন নিচে নেমে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তখন আস্তে আস্তে সে তার যেটা হবে সে আস্তে আস্তে তখন রিভার্স স্যাচুরেশন কারেন্টের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে যে ট্রানজিয়েন্টের যে বিহেভিয়ারটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে এতটুকু যে সময়, যেখানে যতটুকু সময় আসলে সে এইখানে আমি একটা ফ্ল্যাট একটা লেভেল দেখাতেছি, এটাকে বলা হয় স্টোরেজ ডিলে টাইম। স্টোরেজ ডিলে টাইম, এটাকে স্টোরেজ ডিলে টাইম কেন বলে এটা কিন্তু আসলে বোঝা যায়। কারণ হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে আপনার যে রিভার্স স্যাচুরেশন কারেন্টে কিন্তু হঠাৎ করে কিন্তু যাচ্ছে না, এখানে কিছু চার্জ স্টোরেজের কারণে কিন্তু তার একটা ডিলে হইতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি স্টোরেজ ডিলে টাইম, ঠিক আছে? এটাকে দেখবেন আপনাদের বইয়ে টিএসডি ডিনোট করা আছে। তাহলে আমাদের আসলে বেসিক্যালি কারেন্টের ইয়াটা চেহারাটা তাহলে কিরকম হবে, আমরা যদি এবার অ্যাকচুয়ালি যদি চিন্তা করি, এরকম একটা আমরা যদি স্কয়ার পালস যদি আমরা দেই, ঠিক আছে, তাহলে আসলে কি হওয়া উচিত? তাহলে আমাদের যে কারেন্টটা আছে, কারেন্টটা দেখতে, কারেন্টের চেহারাটা দেখতে এরকম হবে, ঠিক আছে? কারেন্টটা যেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন, এই যে এখানে হচ্ছে যেখানে স্টেডি হচ্ছে সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেখানে হঠাৎ করে যাবে না, স্টোরেজ ডিলের কারণে একটু পরে সেখানে এভাবে করে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কয়ার পালসের জন্য অ্যাকচুয়ালি যে ইয়াটা কারেন্টের যে ওয়েভফর্মটা, এটা এরকম টাইপের হওয়া উচিত। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের পিএন জাংশন ক্যাপাসিটেন্সের আসলে দুটো ক্যাটাগরি আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেই ক্যাটাগরিটা পড়ে আসছি সেটা ছিল ডিফিউশন ক্যাপাসিটেন্স, ঠিক আছে? এবং এই ডিফিউশন ক্যাপাসিটেন্স বুঝতেই পারতেছেন সেটা আমাদের ফরওয়ার্ড বায়াসে হতেছে ডমিনেন্ট থাকে, ঠিক আছে? আরেক ধরনের ক্যাপাসিটেন্স আছে যেটাকে আমরা বলতেছি আসলে ডিপ্লিশন ক্যাপাসিটেন্স, ঠিক আছে? এই ডিপ্লিশন ক্যাপাসিটেন্সটা আমাদের আসলে রিভার্স বায়াসে ডমিনেন্ট হয়, বা রিভার্স বায়াসে আসলে এটার ইফেক্টটা লাউড হয়। তো আমরা এখন যে ক্যাপাসিটেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্লিশন ক্যাপাসিটেন্স। আমরা জানি যে আমাদের হচ্ছে যে পিএন জাংশনে একটা বিল্ট ইন পটেনশিয়াল, পিএন জাংশনে আমাদের একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয় যেখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল ফর্ম করে আর কি। এবং এই যে ডিপ্লিশন রিজিয়ন, এখানে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে এই পিএন জাংশনে এই চেহারাটাকে যদি আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে যদি আমরা তুলনা করি, আচ্ছা, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা আপনারা জানেন, সেখানে দুটো প্যারালাল প্লেট থাকে এবং মাঝখানে থাকে হচ্ছে কি ইনসুলেটর থাকে, তাই না? এই জায়গাটায় আসলে কি থাকে, একটা ইনসুলেটর একটা ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে? এবং এখানে থাকে হচ্ছে ইনসুলেটর ম্যাটেরিয়াল, দুই দিকে দুটো কন্ডাক্টিং প্লেট থাকে। তাহলে আমরা যদি এই যে পি টাইপ এবং এন টাইপ এই যে রিজিয়নটা, এটাকে যদি আমরা হচ্ছে কি ইলেকট্রোডের সাথে যদি তুলনা করি বা প্যারালাল প্লেটের সাথে যদি আমরা তুলনা করি, মানে যেই জায়গায় হইতেছে আমার ডিপ্লিশন রিজিয়নটা ফর্ম করে নাই আর কি, ডিপ্লিশন রিজিয়নের বাইরে যে অংশটা, এবং ডিপ্লিশন রিজিয়নটাকে তো আমরা বলতেছি যে এখানে আসলে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, এটা রেজিস্টিভিটি অনেক হাই হয় ডিপ্লিশন রিজিয়নে, ঠিক আছে? সেটাকে যদি আমরা ইনসুলেটরের সাথে তুলনা করি তাহলে এই পিএন জাংশনটাকে কিন্তু একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটরের সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি, ঠিক আছে? যেখানে এই ক্যাপাসিটেন্সটা আসলে নির্ভর করতেছে কি, আমরা যদি এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর ইকুয়েশন জানি যে এ এপসাইলন ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? যেখানে এটা হইতেছে এই যে প্লেটগুলোর ক্রস সেকশন, এপসাইলন হইতেছে ইনসুলেটেড মিডিয়ামের যে যেই পারমিটিভিটি, আর ডি হচ্ছে গিয়ে আমাদের এই প্লেটের যে সেপারেশন, সেটা হইতেছে আমাদের ডি। তাহলে আমরা যদি এই পিএন জাংশনের ক্ষেত্রে যদি আমরা যদি একটা ক্যাপাসিটেন্স এইভাবে করে একটা ক্যাপাসিটেন্সের কথা যদি চিন্তা করি, তাহলে সেই ক্যাপাসিটেন্সটাকে আমরা কি বলতে পারি, এই যে পিএন জাংশন এটারও তো ক্রস সেকশন আছে, তাই না? এটার ক্রস সেকশন ইনটু যে আমাদের যে মাঝখানে যে এই জাংশনে এই যে এইখানে যে একটা অবশ্যই একটা ম্যাটেরিয়াল আছে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই
এখানে হচ্ছে যে ইনসুলেটরটাকে আমরা তুলনা করতেছি ডিপ্রেশন রিজিয়নের সাথে। তাহলে ইনসুলেটর আমাদের যে এই প্যারালাল প্লেটের যে সেপারেশন বা এই ক্ষেত্রে পি আর এন এর যে সেপারেশনটা কি হবে, এই যে ডাব্লিউ, হ্যাঁ, অর্থাৎ ডাব্লিউ দূরে হচ্ছে গিয়ে পি এবং এন অবস্থান করতেছে। তার মানে এই ইয়াটাকে, এই প্লেট দুটার যে সেপারেশন সেটাকে আমরা ডিপ্রেশন উইথ এর সাথে আসলে কম্পেয়ার করতে পারি। তাহলে হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে পিএন জাংশনের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটেন্সের ইকুয়েশনটা হবে এইরকম, এবং এই ক্যাপাসিটেন্সটা আসলে ফর্ম করতেছে কিসের থ্রুতে, ডিপ্রেশনের থ্রুতে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ডিপ্রেশন ক্যাপাসিটেন্স বলতেছি। এবং আপনারা একটা জিনিস কিন্তু জানেন যে আমাদের মোটামুটি কিন্তু এই যে এই কোশ্চেনটার চেহারাটার দিকে যদি তাকান, এখানে যে আমাদের যে ক্রস সেকশনের এরিয়া সেটা তো আসলে জিওমেট্রির উপর নির্ভর করে, ঠিক আছে, সেটাও আসলে ফিক্সড, এটা তো আমরা যে এক্সপেরিমেন্ট করার সময় চেঞ্জ করতে পারি না। আর যে ম্যাটেরিয়ালটা আছে, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন, সেটাও তো আপনি এক্সপেরিমেন্ট করার সময় চেঞ্জ করতে পারবেন না। সো মোটামুটি এই দুটো কিন্তু ফিক্সড, ঠিক আছে, এই উপরে যে দুটো জিনিস আছে ফিক্সড। তাহলে কোন জিনিসটা আসলে ভ্যারি করা যায় সেটা হচ্ছে যে এই ডাব্লিউটা। এই ডাব্লিউটা এটা কি, ক্যান varies with voltage। এটা কিন্তু আপনার হচ্ছে ভোল্টেজের সাথে কিন্তু এই ডিপ্রেশন উইথটা কিন্তু ভ্যারি করে। সো ডিপ্রেশন উইথটা যদি ভ্যারি করে তাহলে কি হবে, ডিপ্রেশন ক্যাপাসিটেন্সও আমার ভ্যারি করবে। তাহলে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যখন আমরা হইতেছে যখন একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি তখন এই ডিপ্রেশন উইথটা আসলে কি হয়, কমে যায়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, রিভার্স বায়াসের ক্ষেত্রে আসলে ডিপ্রেশন উইথটা কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে আমরা কিন্তু আসলে যদি এই কোশ্চেনটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি যেটা ডি না ডাব্লিউ যদি লিখি, যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেহেতু আমাদের যে ডিপ্রেশন উইথটা অনেক কম, তো নিচের যদি ডিনোমিনেটরে অনেক ছোট একটা ভ্যালু দিয়ে যদি আপনি যদি ইয়া করেন, ভাগ করেন, তাহলে কি হবে, ডিপ্রেশন ক্যাপাসিটেন্সটা অনেক বড় হবে না, এটা অনেক লার্জ হবে, ঠিক আছে, এটা লার্জ হবে তখন। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, রিভার্স বায়াসের ক্ষেত্রে যেহেতু আমাদের ডিপ্রেশন উইথটা আসলে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার সাথে সাথে যেহেতু বেড়ে যাচ্ছে, সো আমাদের এই যে ডিপ্রেশন ক্যাপাসিটেন্স সেটা কি হয়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা, ছোট হয়ে যাওয়ার কথা। সো ক্যাপাসিটরের ইফেক্ট কখন লাউড হয়, যখন সেটার ভ্যালু যখন ছোট হয়, ঠিক আছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা নিশ্চয়ই পড়ে আসছেন যে ক্যাপাসিটরের যে ইম্পিডেন্সটা বা ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা কি, xc সমান আমরা 1/ωc বলি, ঠিক আছে। অর্থাৎ এই x এর ভ্যালু ছোট হওয়া অর্থে হচ্ছে আসলে ইম্পিডেন্স, ক্যাপাসিটরের ইম্পিডেন্স ছোট হওয়া। তো ক্যাপাসিটরের ভ্যালু যদি ছোট হয় তাহলে কি হবে, এই রিঅ্যাকট্যান্স বা ক্যাপাসিটিভ ইম্পিডেন্সের ভ্যালু অনেক বড় হবে। ক্যাপাসিটর যদি ছোট হয় তাহলে ক্যাপাসিটিভ যে ইম্পিডেন্স সেটা হবে বড়, আর ক্যাপাসিটরের ভ্যালু যদি বড় হয়, ঠিক আছে, তাহলে এই ক্যাপাসিটিভ ইম্পিডেন্সের পরিমাণ কি হবে, ছোট, অর্থাৎ তখন হইতেছে আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। তো যেহেতু আমরা বলতেছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হচ্ছে এই যে ডিপ্রেশন ক্যাপাসিটেন্সের ভ্যালু অনেক লার্জ হয়, সো আসলে ফরওয়ার্ড বায়াসের সময় এই ডিপ্রেশন এই যে ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটাকে আমরা আসলে নেগলেক্ট করতে পারি। এই কোশ্চেন থেকে কিন্তু আসলে বুঝতেছি যে সি কমে গেলে ইম্পিডেন্সটা কি হয়ে যাবে, সি বেড়ে গেলে ইম্পিডেন্সটা কি হয়ে যাবে, কমে যাবে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে যেহেতু আমাদের এই যে ইয়াটা, এই যে ডিপ্রেশন ক্যাপাসিটেন্স ছোট হওয়ার কারণে যে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স সেটা অনেক বড় হচ্ছে, অর্থাৎ সেটা যত সিগনিফিকেন্ট হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা বলি যে আমাদের রিভার্স বায়াসেই হতেছে এই ক্যাপাসিটেন্সটা বেশি ডমিনেট করে। সো আমার আলোচনা থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এখানে একটা ভোল্টেজ ভ্যারিয়েবল ক্যাপাসিটর কিন্তু বানাইতে পারি কিভাবে, এই যে আমরা হতেছে পিএন জাংশনের বায়াসটাকে কন্ট্রোল করার মাধ্যমে, ঠিক আছে। পিএন জাংশনের যে অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে যদি কম বেশি করি তাহলে হইতেছে আমরা এখানে একটা ভোল্টেজ ভ্যারিয়েবল আমরা হইতেছে ক্যাপাসিটেন্স কিন্তু বানাতে পারি। ভোল্টেজ ভ্যারিয়েবল কেন, কারণ এই ডিপ্রেশন উইথটা কার সাথে রিলেটেড, ঠিক আছে, এই ভোল্টেজের সাথে ডিপ্রেশন উইথটা রিলেটেড, ঠিক আছে, ভোল্টেজের সাথে এটা ডিপ্রেশন উইথটা রিলেটেড, আর ডিপ্রেশন উইথের সাথেই কিন্তু আমার ক্যাপাসিটেন্স রিলেটেড। তার মানে আসলে বেসিক্যালি কিন্তু এই ভোল্টেজের সাথেই কিন্তু আমার আসলে ক্যাপাসিটেন্সটা কিন্তু আসলে রিলেটেড হচ্ছে, ঠিক আছে। এবং বলতেছি আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে সেটা সিগনিফিকেন্ট হচ্ছে। তো যেটা হচ্ছে যে এই ভোল্টেজ ভ্যারিয়েবল ক্যাপাসিটর দিয়ে কিন্তু আমরা আসলে যেটা বানাই, আপনারা হয়তো পড়ে আসছেন, এই ভোল্টেজ ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স দিয়ে আমরা আসলে ভ্যারেক্টর বানাইতে পারি, ঠিক আছে। আপনারা এটা হয়তো ওই এফএম জেনারেশন, কমিউনিকেশন থিওরি ল্যাবের এফএম জেনারেশন যে সার্কিটের মধ্যে ভোল্টেজ ভ্যারিয়েবল ক্যাপাসিটরের কথা পড়েছেন, সেখানে একটা এলসি সার্কিট থাকে, তাই না, একটা টিউন সার্কিট থাকে। সেখানে যেটা করা হয় যে আপনার হইতেছে একটা ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সটাকে যদি আপনি ভোল্টেজের সাথে বেস করে যদি ভ্যারি করতে পারেন তাহলে এটার যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি,
ঠিক আছে, এটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি এরকম একটা ইকুয়েশন হয়তো ছিল 1/2π√LC। এর মধ্যে যদি সিটাকে যদি আপনি ভোল্টেজের সাথে ভ্যারি করতে পারেন তাহলে কি হবে, তার সাথে কিন্তু রেজোন্যান্ট এই এলসি সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাও কিন্তু কি হইতেছে, ভ্যারি হইতেছে। ঠিক আছে, সেই তাহলে যেটা হইতেছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কিন্তু আপনি জেনারেট করতে পারেন। ঠিক আছে, এই এলসি সার্কিটের মাধ্যমে যদি যদি আপনি একটা ভ্যারাক্টার সেখানে ইউজ করেন। তো এখানে একটা কার্ভ আছে আপনাদের বইয়ে, সেটা আমি একটু জাস্ট বলি। এখানে ভোল্টেজের সাথে আমি ক্যাপাসিটিভ যে আমাদের যে ডিপ্লিশন ক্যাপাসিটি সেটা সম্পর্কে দেখাইলাম। তো আমি বলছি কিন্তু রিভার্স বায়াসে কি হবে, সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। কেন? কারণ হচ্ছে কি আমার ডিপ্লিশন উইডটা বড় হতে থাকে, আর ফরওয়ার্ড বায়াসে কিন্তু ডিপ্লিশন উইড কমে যাওয়ার কারণে আস্তে আস্তে কি হতে থাকে, এই ডিপ্লিশন ক্যাপাসিটেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, সো আশা করি কার্ভটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, আরেকটা ওয়েতে যে আমরা যে বলছিলাম ক্যাপাসিটেন্স C = dq dV, এটা দিয়েও কিন্তু আসলে বোঝা যায়। এতক্ষণ তো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে তুলনা করে আসলে বুঝছি ক্যাপাসিট্যান্স C = dq dV, এখান থেকে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে একটা জিনিস, যে আমরা যখন পিএন জাংশন ডায়োড পড়াইছিলাম তখন বলছিলাম যে এখানে একটা ডাইপোল ফর্ম করে। ঠিক আছে, ডাইপোল ফর্ম করে, এখানে যে প্লাস কিউ আর এখানে যে মাইনাস কিউ, এই দুটার ম্যাগনিটিউড কিন্তু আসলে সমান হয়। ঠিক আছে, এই দুটার ম্যাগনিটিউড আসলে সমান হয় এবং এদের ইকুয়েশনও কিন্তু আমরা দেখে আসছি। ঠিক আছে, আমি যদি প্লাস কিউ যেটা ইনসাইডে যে পজিটিভ চার্জ ফর্ম করতেছে সেটা যদি ইকুয়েশনের কথা বলি, সেটা কিন্তু এইরকম টাইপের কিছু একটা ছিল। ঠিক আছে, এবং আমরা যেটা বলতেছি যে এই xn0 যেটা আছে, এই xn0টা কিন্তু আমার ডিপ্লিশন উইথ, এটা কিন্তু আসলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই ইনসাইডে যে আমার যতটুকু রিজিয়ন আসলে ইয়া ফর্ম করতেছে, ডিপ্লিশন রিজিয়নে যতটুকু রিজিয়ন ফর্ম করতেছে সেটা কিন্তু আসলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট, ভোল্টেজের সাথে কিন্তু এটা কম বেশি হয়। সো এটা যেহেতু ভোল্টেজ ডিপেন্ডেন্ট, সো এখানে যে চার্জগুলো ফর্ম করতেছে সেগুলো কি হবে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ এখান থেকেও কিন্তু বোঝা যায় যে আমাদের কি হইতেছে, চার্জের সাথে ভোল্টেজের সাথে এখানে কি হইতেছে, ডিপ্লিশন রিজিয়নে একটা চার্জের পরিবর্তন কিন্তু হচ্ছে। এবং যেটা হবে যে আপনারা যদি এখানে যদি মনে করেন, এটা যদি মনে করেন সে কোন একটা অবস্থায় কোন একটা কন্ডিশনের জন্য যদি আমাদের সিচুয়েশনটা যদি এরকম হয়, তাহলে আমি যদি রিভার্স বায়াস যদি বাড়াই, রিভার্স বায়াস যদি আমি বাড়ায় দিই, রিভার্স বায়াসের ভোল্টেজ যদি বাড়াই, তাহলে কি হবে, আমাদের ডিপ্লিশন উইথটা বেড়ে যাবে। ধরেন এতটুকু বাড়লো, ঠিক আছে, দুই দিকে কিন্তু বাড়বে। ঠিক আছে, এই যে ইয়াটা ডিপ্লিশনের যে এজটা, আমি যদি একটা একটু ডিফারেন্ট কালি দিয়ে যদি দেখাই, আগে ছিল এই জায়গায় ডিপ্লিশন এজটা, আগে এই জায়গায় ছিল। ঠিক আছে, এই এজটা মুভ করে এখন এই জায়গায় যাবে। আপনি যদি ইয়া করেন, রিভার্স বায়াসের পরিমাণ বাড়ান, তার ফলে কি হইতেছে, আমার এই যে ডিপ্লিশন উইথটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সব আলোচনায় কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ, মানে দুইভাবেই জিনিসটাকে আসলে চিন্তা করা যায়, ডিকিউ ডিভি দিয়েও চিন্তা করা যায়, প্যারালাল ক্যাপাসিটরের সাথে তুলনা করেও জিনিসটাকে চিন্তা করা যায়। মোটামুটি বলতে গেলে চ্যাপ্টারটাই শেষ। তবে আমি একটা জিনিস যেটা আপনাদের বইয়ে নাই, সেটা আমি একটু বলতে চাচ্ছি, যে আমাদের যে ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা একটা পিএন জাংশনের, ঠিক আছে, পিএন জাংশনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসলে কি হবে। আমরা জানি যে মানে এখানে কিন্তু অলরেডি আমরা হচ্ছে কি পিএন জাংশন ফিজিক্স পড়ার সময় পিএন জাংশনের মধ্যে কি কি হয় এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা আসলে দেখে আসছি। ঠিক আছে, আমরা জানি যে এখানে একটা যেটা হয় যে এখানে একটা রেজিস্ট্যান্স কিন্তু ফর্ম করে, এই পিআরএন টাইপের রিজিয়নে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফর্ম করতে পারে, যেটাকে আমরা সিরিজ রেজিস্ট্যান্স বলতেছি, বিশেষ করে যখন ডোপিংটা লো হয়। ঠিক আছে, সেখানে যেটা হবে যে একটা সিরিজ রেজিস্ট্যান্স ধরেন থাকলো। তারপর আমরা আরেকটা কথা বলতেছি যে আমাদের এই ডিপ্লিশন রিজিয়ন যেটা, ঠিক আছে, এই ডিপ্লিশন রিজিয়নে যেহেতু কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, সো এখানে কন্ডাক্টিভিটি হয় কম, তার মানে রেজিস্টিভিটি হয় সিগনিফিকেন্ট। এই ডিপ্লিশন রিজিয়নে কিন্তু একটা রেজিস্টিভিটি আছে, যেটাকে আমি বলতেছি আর অফ ডি। ঠিক আছে, অর্থাৎ এই দুটো জিনিস কিন্তু এভাবে কানেক্টেড, হ্যাঁ, এভাবে কানেক্টেড। তো এটা হচ্ছে শুধু যদি আপনি রেজিস্ট্যান্সটা যদি আপনি চিন্তা করেন, তাহলে হচ্ছে পিএন জাংশন ডায়োডের রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি দুই ধরনের ক্যাপাসিটেন্সের কথা আলোচনা করছি, একটা ছিল কি ডিফিউশন ক্যাপাসিটেন্স, আর একটা ছিল আমার ওই ডিপ্লিশন ক্যাপাসিটেন্স। তো ওগুলোকেও যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে যদি নিয়ে আসি, তাহলে চেহারাটা হবে এরকম। সেটা অবশ্যই যেহেতু এগুলো আমাদের ডিপ্লিশন রিজিয়নের সাথে রিলেটেড, সো এটাকে আমরা আরডি এর প্যারালালি দেখাবো, যে জাংশন ক্যাপাসিটেন্স সিজে এবং তার সাথে প্যারালালি আমরা দেখাচ্ছি ডিপ্লিশন ক্যাপাসিটেন্স সিডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন অফ পিএন জাংশন।
তো এই যে ক্যাপাসিটেন্স গুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোর যে ইফেক্ট গুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনি যখন এটাকে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের কথা যদি চিন্তা করেন, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আসলে যেটা হইতেছে যে এই ক্যাপাসিটেন্স গুলো কিন্তু আমার একটা লিমিটিং ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, কারণ হইতেছে আপনারা জানেন যে আমার যদি ক্যাপাসিটেন্স যদি ফ্রিকোয়েন্সির জন্য অনেক হাই হয় তাহলে কি হয়ে যাবে, ক্যাপাসিটেন্স ফ্রিকোয়েন্সি হাই হলে কি হয়ে যায়, শর্ট হয়ে যায় না? তাহলে শর্ট হয়ে গেলে তো এখানে কি হয়ে যাচ্ছে, তো এখানে তো তার ফলে আমরা দেখা যাবে যে বেসিক্যালি কিছুই পাবো না, তাই না? তো আমাদের আসলে যেটা হইতেছে যে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য আসলে এই ক্যাপাসিটেন্স গুলো কিন্তু একটা লিমিটিং ফ্যাক্টর, মানে কত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আপনি হইতেছে অপারেট করতে পারেন সেটা। তো আমি হইতেছে গতদিন যে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন পড়াইছিলাম সেখানে হইতেছে ডিফিউশন ক্যাপাসিটেন্স সেটা আসলে ছিল না। ঠিক আছে, একটা ক্যাপাসিটিভ ইফেক্ট না থাকার কারণে ওই মেটাল সেমিকন্ডাক্টর যে জাংশন সেটা হইতেছে আমার হাই ফ্রিকোয়েন্সির জন্য বেশি অ্যাপ্লিকেবল। কথা বোঝা গেছে? তো এটা ছিল মোটামুটি আমাদের যে চ্যাপ্টার 5 এর একটা আলোচনা, আমি মোটামুটি এখানেই ক্লোজ করার চেষ্টা করতেছি। আর এখানে একটা জিনিস একটু বাদ ছিল, সেটা হচ্ছে গিয়ে ওই গত দিনে আমি হচ্ছে গিয়ে ইন্টারফেসের যে ইফেক্টটা মেটাল সেমিকন্ডাক্টর জাংশনে সেটা আমি আসলে বলি নাই, আর সেটা একটু নিজেরা দেখে নিতে পারেন, সেখানে ফার্মি পিনিং এর একটা কথা আছে, সেটা একটু সেলফ স্টাডি মানে নিজেরা একটু দেখে নিবেন। তো চ্যাপ্টার 5 আমি মোটামুটি এখানেই রেখে দিচ্ছি।